একটা ক্লাস নিয়ে। তো উপসর্গ আপনাদের যে সিলেবাসে রয়েছে, তো সর্বপ্রথমে আমরা দেখে নেই যে উপসর্গ থেকে কি কি ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, এই প্রশ্নগুলো আগে আমরা দেখে নিই এবং এই প্রশ্নগুলো থেকেই কিন্তু আপনাদের এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তারপর আমরা পুরো কনসেপ্ট নিয়ে আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি। তারপরে কিছুটা এমসিকিউ থাকবে কয়েকটি, শুধুমাত্র দেখার জন্য যে কী ধরনের প্রশ্ন আসে। বিশেষ করে আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আর কনসেপ্ট যদি আপনারা খুব ভালো করে বুঝে নিতে পারেন, তাহলে যে কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসুক না কেন, আপনারা ঝলক দিকলা যা করে আপনারা কী করতে পারবেন, সলভ করতে পারবেন। তো আজকে আমরা প্রথমে ডিসকাস করব উপসর্গ কি, মানে উপসর্গ জিনিসটা আসলে কি, উপসর্গের ডেফিনেশন কি। তারপর প্রশ্ন কী ধরনের আসে, যেমন প্রো কোন উপসর্গ। এখানে আমি প্রো জাস্ট এক্সাম্পল দিলাম, এখানে প্রো নয় অনেকগুলো আছে। প্র, পরা, অপ, বীর, দূর, ঠিক আছে, ফি, কাম, কদ, এইগুলো কোন ধরনের উপসর্গ প্রত্যেকটা আপনারা এক এক করে জানবেন। তারপর প্রহার শব্দের প্র কোন উপসর্গ এটা আপনারা জানবেন। তারপর রামছাগল শব্দে ব্যবহৃত উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে, উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে। এখানে কিন্তু কনফিউশন আছে, আমরা লাস্টে বলে দেব, আস্তে আস্তে সবগুলা বলবো। তারপর সমবিহার এই শব্দে কয়টি উপসর্গ আছে। তারপর আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, সুদক্ষ সন্ন্যাসীর সুচতুর সন্নিপাতের সুবিশাল পদক্ষেপে সকল সুবিচারকই জানালেন স্বাগত। এই বাক্যটিতে মোট কয়টি উপসর্গ আছে। ঠিক আছে, নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়, তার মানে উপসর্গের আমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য বলে দেব। তারপর আপনারা নিচের কোনটা বৈশিষ্ট্য বা নিচের কোনটা বৈশিষ্ট্য নয়, এই ধরনের এমসিকিউ আপনারা সলভ করতে পারবেন। তারপর নিচের কোনটি উপসর্গের কাজ নয় বা নিচের কোনটি উপসর্গের কাজ, এইগুলো আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে আগমন শব্দের উপসর্গটি কোন শব্দ ব্যবহার করে, অনাবৃষ্টি শব্দে উপসর্গ কোন অর্থ প্রকাশ করে। এই ধরনের যে প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে, এই সবগুলো কনসেপ্ট কিন্তু আমরা আজকের এই একটি ক্লাসে আমরা প্রোভাইড করার চেষ্টা করব। সুতরাং আপনারা সাথে থাকুন শেষ পর্যন্ত। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ উপসর্গ। উপসর্গটা আসলে কি। জেনারেলি আমাদের পরীক্ষায় কিন্তু ডেফিনেশন আসবে না, আমাদের পরীক্ষায় উপসর্গ আসবে না যে উপসর্গ কি বা উপসর্গ কাহাকে বলে। আমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে না। তারপরও আমাদের জানার দরকার আছে। কেন দরকার আছে, পরবর্তীতে তার বৈশিষ্ট্যগুলো জানবো, তার কাজগুলো জানবো, প্রকারগুলো জানবো, বা এমসিকিউ যখন সলভ করবো তখন আমরা এই জিনিসটা জানা দরকার। তো প্রথমেই যার সম্বন্ধে জানতে চাচ্ছি ওই জিনিসটা আসলে কি, এটা তো আমাদের জানতে হবে, তাই না। তো সর্বপ্রথমে আমরা জানবো উপসর্গ কি। দেখুন, যে সকল অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ কোনো শব্দের পূর্বে বসে সেই সকল শব্দের অর্থর পরিবর্তন বা পরিবর্ধন বা সংকুচন অথবা সম্প্রসারণ ঘটায় তাদের উপসর্গ বলে। তো উপসর্গ মানে কি, উপসর্গ হচ্ছে এক ধরনের অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ, অর্থাৎ উপসর্গের কোনো নির্দিষ্ট পার্টিকুলার অর্থ থাকে না। উপসর্গের কি থাকে না, উপসর্গের কোনো পার্টিকুলার একটা অর্থ থাকে না এবং উপসর্গগুলো এক ধরনের অব্যয়সূচক শব্দ হয়। ঠিক আছে, আর উপসর্গ কোথায় বসে, উপসর্গ সবসময় কোনো একটা শব্দে অর্থযুক্ত শব্দের প্রথমে বসে। একটা কথা মনে রাখবেন, অর্থযুক্ত শব্দের প্রথমে বসে এবং শব্দটি বসার পর এই শব্দটার অর্থের পরিবর্তন ঘটায়, শব্দের পরিবর্ধন ঘটায়, বা শব্দটাকে সংকুচন করে, মানে শব্দটাকে একটু ছোটো করে, নতুবা শব্দটাকে বড় করে বা সম্প্রসারণ ঘটায়। ঠিক আছে, শব্দের অর্থটা হয়তো ছোটো করে বা শব্দের অর্থ বড় করে, বা শব্দটাকেও বড় করে শব্দটাকেও ছোটো করে। এই ধরনের যে অর্থহীন যে অব্যয়সূচক শব্দাংশ আছে, এইগুলাকে আমরা কি বলতে পারি, উপসর্গ বলতে পারি। এবার উপসর্গের কিছু বৈশিষ্ট্য, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটা উপসর্গের বৈশিষ্ট্য নয়। উপসর্গের বৈশিষ্ট্য নয় বলে এখান থেকে যে কোনো তিনটা দেবে, আর বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কোনো একটা যে কোনো পয়েন্ট তুলে দেবে। তো যেটা তুলে দেবে এটা নয়। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নিই উপসর্গের বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে। উপসর্গ সবসময় কোথায় বসে, আগে বসে। এক নম্বর বৈশিষ্ট্য কি, উপসর্গ শব্দের প্রথমে বসে। কী করে বসবে আমরা দেখাবো, পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন, পুরো স্টেপ আমরা আজকের এই ক্লাসে কভার করব। উপসর্গগুলো কি, এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ। এটা কোনো বিশেষণ, সর্বনাম, ক্রিয়াপদ কিছু নয়। এটা কী ধরনের পদ, এটা হচ্ছে অব্যয়সূচক পদ, অব্যয়সূচক শব্দাংশ বা শব্দের একটা অংশ আমরা বলতে পারি।
উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ তার অর্থবাচকতা নেই। অর্থবাচকতা পরীক্ষায় আপনার নিজস্ব কোনো অর্থ দেবে না, পরীক্ষায় দেবে যে উপসর্গের অর্থবাচকতা নেই। তো অর্থবাচকতা জিনিসটা কি, এটা তো আপনাকে জানতে হবে। তো অর্থবাচকতা শব্দের অর্থ হচ্ছে কি, যার কোনো নিজস্ব অর্থ নাই। নিজস্ব অর্থ নাই অর্থাৎ নিজস্ব অর্থ শব্দের অর্থ হচ্ছে অর্থবাচকতা। অর্থবাচকতা মানে কি, নিজস্ব অর্থ। ঠিক আছে, যেমন আমরা একটা যদি দেই এই এর নিজস্ব কি অর্থ আছে বলুন তো? এই এর কি কোনো নিজস্ব অর্থ আছে? কিন্তু সে যখন একটা মূল শব্দের সঙ্গে যখন সে বসবে, তখন কিন্তু তার একটা নির্দিষ্ট অর্থ বেরিয়ে আসবে। সুতরাং উপসর্গের কোনো নিজস্ব অর্থ নাই, অর্থাৎ অর্থবাচকতা নাই। উপসর্গগুলা অন্যকে অর্থ দান করে, অর্থাৎ অর্থোদ্যোগতা আছে। অর্থোদ্যোগতা মানে কি, যার অর্থ দিতে পারে বা অর্থ দান করতে পারে। এখানে দুটো শব্দ মাথায় রাখবেন, একটা হচ্ছে অর্থবাচকতা, বাচকতা মানে তার নিজস্ব অর্থ, আর অর্থ উদ্যোগতা মানে সে অন্যকে অর্থ দান করতে পারে। অর্থ মানে এখানে কোনো অর্থ বলতে এখানে কোনো টাকা পয়সার কথা বলছি না ভাই, শব্দের যেটা অর্থ, শব্দের যেটা মিনিং, এই মিনিংটা অন্যকে দিতে পারে। কী করে দেবে আমরা দেখব। এখানে বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় না, উপসর্গে কখনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হবে না। আর আমরা জানি বাংলা ব্যাকরণের কয়টা তত্ত্ব আছে, মূলত 4টা তত্ত্ব আছে বাংলা ব্যাকরণের। কি কি? শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, আর একটা রয়েছে ধ্বনিতত্ত্ব। 4 ধরনের তত্ত্ব রয়েছে। তো উপসর্গটা বাক্যের কোন তত্ত্বে আলোচিত হয়, প্রশ্ন আসতে পারে। তো মনে রাখবেন, এটা ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। যেহেতু 4টা তত্ত্ব রয়েছে, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব বা ধ্বনিতত্ত্ব, তো এটা ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়, এটা মাথায় রাখুন। আচ্ছা, নেক্সট আমরা দেখি এতটুকু বোঝা গেল উপসর্গ কি, উপসর্গের বৈশিষ্ট্য কি আমরা বুঝলাম। ঠিক আছে, যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ক্লিয়ার লিখুন। আমরা নেক্সট দেখি উপসর্গের কাজ কি। অনেক কাজ আছে, তার মধ্যে 2টা কাজ হচ্ছে প্রথম বা প্রধান 2টা কাজ। একটা হচ্ছে উপসর্গ কি করে, নতুন শব্দ গঠন করে। কি করে গঠন করবে আমরা দেখাবো। উপসর্গ নতুন শব্দ গঠন করে। উপসর্গ কি করে, একটা নতুন শব্দ গঠন করে। শব্দের অর্থের পরিবর্তন ঘটায় বা অর্থের পরিবর্ধন করে, বা অর্থের সংকুচন ঘটায়, বা অর্থের সম্প্রসারণ ঘটায়। ঠিক আছে। আচ্ছা, উপসর্গ কয় প্রকার ভাই? উপসর্গ হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, একটা হচ্ছে বিদেশি উপসর্গ। ঠিক আছে, তো এটা মনে রাখবেন, উপসর্গ 3 প্রকার। একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, অর্থাৎ যাকে আমরা বাংলা উপসর্গ বলে থাকি। একটা হচ্ছে তৎসম, তৎসম মানে কি সংস্কৃতের সমান বা সংস্কৃত উপসর্গ। এই সংস্কৃত উপসর্গ কয়টা? টোটাল হচ্ছে 20টা। কি কি 20টা স্যার? এবার আমি বলছি, সাথে থাকুন। বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ অনেকগুলি আছে। কি কি আছে এবার আমরা দেখাবো, আপনারা দেখবেন। আপাতত এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখি। নেক্সট আমরা স্লাইডে যাই। আচ্ছা, এবার আমরা এই যে নতুন শব্দ গঠন করে, এগুলা কি, মূল শব্দের সঙ্গে কি করে উপসর্গগুলো গঠন করে আমরা দেখি। এখানে দেখুন বেশ কয়েকটা উপসর্গ দিয়েছি। যেমন উপসর্গ এখানে রয়েছে একটা প্র, উপ, আ, বি, সম, উত, পরি। এগুলো কিন্তু এক একটা উপসর্গ। ঠিক আছে, প্র, উপ, আ, বি, সম, উত, পরি। এখানে কিন্তু মিক্সচার উপসর্গ আছে। মিক্সচার বলতে কি, এখানে আপনারা এখানে বাংলা উপসর্গ আছে, সংস্কৃত উপসর্গ আছে এবং বিদেশি উপসর্গ আছে। তো তার পরবর্তীতে আমরা জানবো যে কোনগুলা বাংলা, কোনগুলা সংস্কৃত এবং কোনগুলা আমাদের বিদেশি। আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ জানতে যাব। তো এখানে দেখুন, এখানে মূল শব্দ আমরা কি দিয়েছি, মূল শব্দ দিয়েছি আমরা হার। হার, হারের কিন্তু একটা কি আছে, নির্দিষ্ট অর্থ আছে। হারের বেশ কয়েকটা অর্থ আছে, বাক্য ভেদে বা প্রসঙ্গ অনুযায়ী তার অর্থটা কিন্তু পরিবর্তন হয়। যেমন একটা হার, যদি বলি গলার হার, মেয়েদের গলার হার একটা হার। হার মানে কি, যদি আমরা কোনো খেলাতে যাই, খেলাতে হার জিত হয়, এখানে হার জিত অর্থাৎ লাভ লস। যখন লস হয় তখন বলবো আমি হেরে গেছি, মানে একটা হার। এ ধরনের হারের বেশ কয়েকটা অর্থ আছে। ঠিক আছে, ওটা তার একটা নির্দিষ্ট অর্থ আছে। এবার উপসর্গের সঙ্গে যখন সে তাকে যখন বসবে, যেমন প্রয়ের সঙ্গে যদি আমি তাকে বসাই, তখন কি হয়ে যাবে, প্রয় একটা উপসর্গ। উপসর্গ কোথায় বসে, আগে বলেছিলাম উপসর্গ শব্দের প্রথমে বসে। তো যদি প্রথমে বসে তাহলে কী হয়ে যাবে, প্রহার। তো প্রহার শব্দের অর্থ কি, মারামারি। ঠিক আছে, প্রহার শব্দের অর্থ কি, মারামারি। একটা নতুন অর্থ প্রকাশ করছে। এই হারের সঙ্গে বসায় এই প্রয়ের কোনো নির্দিষ্ট কোনো অর্থ নাই, কিন্তু সে যখন হারের সঙ্গে বসলো তখন কী হলো, প্রহার। তো প্রহারের কিন্তু একটা নির্দিষ্ট অর্থ হয়ে গেল, অর্থাৎ তার কি, তার
অর্থ উদ্যোগতা আছে বা অর্থ দিতে পারছে, তাই তো। তো প্রহার শব্দের অর্থ কি? মারামারি করা বা মারধর। উপ একটা উপসর্গ যদি মূল শব্দ হারের সঙ্গে বসাই তখন কী হয়ে গেল? উপহার। উপহার মানে বুঝতে পারছি উপহার দেওয়া। আ একটা উপসর্গ যদি হারের সঙ্গে বসাই তার অর্থ কি দাঁড়াবে? আহার। কি দাঁড়ালো ভাই? আহার। আহার মানে কি? খাওয়া দাওয়া আমরা জানি। এবার বি একটা উপসর্গ যদি হারের সঙ্গে বসাই তাহলে কি হলো? বিহার। তো বিহারের বাংলা শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? বিহার মানে ভ্রমণ করা। সমের সঙ্গে যদি হার করি তাহলে কি দাঁড়াবে? সংহার। তো সংহার মানে কি? হত্যা। সংহার মানে কি? হত্যা। তারপর উতের সঙ্গে একটা উপসর্গ, তার সঙ্গে যদি আমরা হারটা মূল শব্দ যদি আমরা অ্যাড করি তাহলে কি হয়ে যাবে? উদ্ধার। উদ্ধার মানে কি? রক্ষা করা। তারপর উপসর্গ হচ্ছে কি? পরি। তো পরি উপসর্গের সঙ্গে যদি মূল শব্দ আমরা হার প্লাস করি তাহলে কী হলো? পরিহার। তো পরিহার মানে কি? ত্যাগ করা। ঠিক আছে। তো দেখুন এই উপসর্গগুলা আরও অনেকগুলো আছে, আপনারা বসাতে পারেন। আর অনেকগুলো উপসর্গ আছে, অনেকগুলো মূল শব্দ আছে। তো যার সঙ্গে যে বসবে, অর্থাৎ যে কি বললাম, যে অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ যখন একটা মূল শব্দের আগে বসে একটা নতুন অর্থ প্রদান করবে শব্দটির, তখন সেই জিনিসটা হয়ে গেল উপসর্গ। ঠিক আছে, ক্লিয়ার? আমরা দেখি নেক্সট স্লাইডে কী দেওয়া আছে। এবার দেখুন উপসর্গ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, একটা হচ্ছে তৎসম উপসর্গ, একটা হচ্ছে বিদেশি উপসর্গ। তো এইগুলো কিন্তু আপনাদের একটু এটিএম পদ্ধতি মনে রাখতে হবে। এটিএম মানে কি? একটানা মুখস্থ। এটিএম পদ্ধতি মানে একটানা মুখস্থ। এছাড়া যদি আপনারা অন্য কোনোভাবে মনে রাখতে পারেন তো ভেরি গুড বাই। তো আপনারা একটা ট্রিক দেখে নেবেন। এই ধরনের ট্রিক ঠিক আমি বুঝতে পারছি না কী হবে। তো এখানে দেখুন খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। খাঁটি বাংলা, এখানে কিন্তু খেলা আছে, খেলাটা একদম একটা টুইস্ট আছে, টুইস্টটা আমরা দেখব। এখানে বাংলা উপসর্গ হচ্ছে 21টা। কি কি? ও, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কুনি, পাতি, বি, ভর, রাম, শো, সা, সু, হা। এই সবগুলা হচ্ছে কি? বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ কয়টা? 21টা। কি কি? আবার আমরা পড়ছি দেখুন। ও, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কুনি, পাতি, বি, ভর, রাম, শো, সা, সু, হা। এইগুলো হচ্ছে বাংলা উপসর্গ। এখানে 21টা আছে, আপনারা দেখতে পাবেন। তারপর দেখো সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। কী কী ভাই? প্র, পরা, অপসমনি, অনু, অব, নির, দু, বি, অদি, সু, উত, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। এই টোটাল সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। আর সংস্কৃত উপসর্গকে আমরা বলতে পারি এটা কি? এটা হচ্ছে এক ধরনের তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ, তাই তো। আচ্ছা, এবার আমরা দেখি এখানে একটা জিনিস, মজার জিনিস আপনারা লক্ষ্য করুন। এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি আগে। এই দেখুন, এই যে আশু বিনি, এই যে আশু বিনি, এবার আশু বিনি, এবার এখানে আমরা একটু দেখি। এই দেখুন এখানেও কোথায় রয়েছে? এখানেও আ আছে, আবার এখানেও কিন্তু আ থাকবে। এই দেখুন আ, তারপর সু, এখানেও সু আছে, আর এখানেও সু থাকবে, এখানেও সু। আশু বি, বি কোথায় ভাই? আশু, এখানে বি আছে, আবার এখানেও বি থাকবে। এই দেখুন আশু বি। তারপর নি বলতে এখানেও নি, এখানেও নি। তো আশু বিনি, এই যে 4টা উপসর্গ। কি কি? এখানে একটু কনফিউশন থাকবে, কনফিউশনগুলো আমরা ক্লিয়ার করব। আশু বিনি, ঠিক আছে। তো জেনারেলি যদি আপনাদের প্রশ্ন আসে যে আ যেটা উপসর্গ, এটা কী ধরনের উপসর্গ? তো এটা তো আপনার বাংলাতেও আছে আবার সংস্কৃতেও আছে। তার মানে প্রশ্ন আনসার কোনটা হবে? আনসার হবে বাংলাও সংস্কৃত, অর্থাৎ উপরের 2টা বা উভয়। আনসারটা হবে উপরের 2টা বা উভয়। একটা উপসর্গ আ, সু, বি, আর একটা হচ্ছে নি, আশু বিনি। এই 4টা উপসর্গ কিন্তু আপনার খাঁটি বাংলা উপসর্গের মধ্যেও পড়ছে, আবার তৎসম এবং সংস্কৃত উপসর্গের মধ্যে পড়ছে। ডাইরেক্ট যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সু যেটা উপসর্গ সেটা খাঁটি বাংলা উপসর্গ না তৎসম উপসর্গ না বিদেশি উপসর্গ না উপরের 2টা, তার মানে কারেক্ট আনসার হবে এখানে উপরের 2টা। অর্থাৎ এই 4টা হচ্ছে উপরের খাঁটি বাংলার মধ্যে পড়ছে, আবার তৎসমের মধ্যে পড়ছে। আশা করি বুঝাতে পেরেছি। এবার যদি প্রশ্ন আসে সুবিশাল,
এবার যদি প্রশ্ন আসে সুবিশাল, সুবিশাল, তো সুবিশাল বা সুবিনয়, আমরা যে কোনো একটা লিখতে পারি, সুবিনয়। এই যে সুবিনয় শব্দটা, এই সুবিনয় শব্দটা খাঁটি বাংলা উপসর্গ হবে না তৎসম সংস্কৃত উপসর্গ হবে? এখানে সু যদি ডাইরেক্ট যদি বলে সু উপসর্গ কোনটা, একদম ক্লিয়ার, সু উপসর্গ কোনটা এই জিনিসটা বুঝবেন। যদি বলে সু, সু উপসর্গ কোনটা, এটা খাঁটি বাংলা উপসর্গ, আবার তৎসম উপসর্গ। আবার যদি বলে একটা শব্দ দিয়ে যদি বলে যে সুবিনয়, সুবিনয়ের যে সু উপসর্গটা আছে এটা কোন উপসর্গ, এটা কিন্তু দুটোটা হবে না, যে কোনো একটা হবে। কোনটা হবে? যে কোনো একটা। আমাদের মন মতো দিয়ে দেবো, আমার যেটা ইচ্ছা ওটা দিয়ে দেবো না ভাই, এটারও কিন্তু ট্রিক আছে, জানতে হবে। ঠিক আছে, তো সুবিনয়, সুবিনয় শব্দটা সেটা খাঁটি বাংলা উপসর্গ হবে না তৎসম শব্দ হবে? অর্থাৎ এই যে সু উপসর্গটা প্রথমে আমরা একটু আগলে নেব, আমরা একটু আলাদা করে নিলাম। এখানে কোন শব্দটা হচ্ছে বিনয়। তো বিনয় শব্দটা কী ধরনের শব্দ, বাংলা শব্দ না বা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ? এবার এই যে সুয়ের সঙ্গে কি সুবিনয়, আমি আবার লিখছি সুবিনয়, সুটা আমরা আলাদা করে দিলাম, রয়ে গেল বিনয়। এই বিনয় শব্দটা যদি বাংলা শব্দ হয় তাহলে এই সুটা হবে সুবিনয়ের, সুটা হবে খাঁটি বাংলা উপসর্গ। আর এই বিনয়টা যদি আমাদের তৎসম শব্দ হয় তখন এই সুবিনয়টা হয়ে যাবে তৎসম উপসর্গ। স্যার এবার বড় প্রশ্ন মাথায় এলো, এ তো আপনি সমস্যায় ফেলে দিলেন। এবার এই যে বিনয় শব্দটা, বিনয় শব্দটা সংস্কৃত শব্দ না বাংলা শব্দ, এটা তৎসম না বাংলা, আমি কি করে বুঝবো? আমি তো নিজেই জানি না। আচ্ছা সু তো বুঝলাম, এটা যদি বিনয় অর্থাৎ সুয়ের সঙ্গে যে জিনিসটা থাকবে, যে শব্দটা থাকবে বাক্যাংশ, পরবর্তী বাক্যের অংশ যে এই শব্দটা থাকবে, এই শব্দটা যা হবে তার উপসর্গটাও সেম হবে। কিন্তু এবার কথা হচ্ছে বিনয়টা তৎসম হবে না বাংলা হবে, আমি জানি না। ঠিক আছে, তার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো কি, একটা পদ্ধতি হলো এই যে বিনয়, বিনয় শব্দটা সংস্কৃত শব্দ অর্থাৎ তৎসম, সংস্কৃত বলতে তৎসম, এটা তৎসম শব্দ নাকি বাংলা শব্দ, এটা জানার দুটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ক্লাস প্রোভাইড করেছি যে তৎসম শব্দ চেনার উপায় কী, মাত্র 5 মিনিটের একটা ক্লাস আছে, তৎসম, তদ্ভব এবং অর্ধতৎসম শব্দ চেনার উপায় কী। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে, এবারে ডিসকাস করছি না, ক্লাসটা লম্বা হয়ে যাবে, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেব, যে অর্থাৎ তৎসম শব্দ চেনার উপায় কী। তো এই ভিডিওটা আপনারা কাইন্ডলি এই ক্লাস পরে দেখে নেবেন, দেখার সঙ্গে সঙ্গে আপনারা কোন শব্দটা তৎসম শব্দ, তৎসম শব্দ যদি চিনে যান তাহলে তৎসমগুলো আলাদা করে নিলেন, আর যেগুলো তৎসম হবে না এগুলো তো বাংলা হবে। ক্লিয়ার? যেগুলো তৎসম হবে তো তৎসম, আর যেগুলো তৎসম হবে না সবগুলো কী হবে, বাংলা হবে। ভেরি সিম্পল এখানে উপসর্গের ক্ষেত্রে। আর 2 নম্বর মেথড, 1 নম্বর মেথড আমি বললাম যে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে তৎসম শব্দ চেনার উপায় কী। তো এইভাবে আপনারা তৎসম শব্দ চিনে নিতে পারেন, তাহলে কোনটা বাংলা উপসর্গ কোনটা তৎসম উপসর্গ আপনারা বের করতে পারবেন। সু, এই যে কী কী চারটা ছিল, কি কোনটা ছিল ভাই, সু আ নিবি, ঠিক আছে, সু আ নিবি, এই 4টা উপসর্গ কিন্তু সমস্যা দেখা দেবে। ঠিক আছে, তো এই সমস্যার সমাধান 1 নম্বর উপায় বলে দিলাম। আর 2 নম্বর উপায় এবার আমি বলছি আপনাদের, এবার একটু সাথে থাকুন। আচ্ছা, তো তার আগে আমরা প্রথমে দেখেছিলাম, কি দেখেছিলাম, যে খাঁটি বাংলা উপসর্গ কয়টা, 21টা, কি আমরা এখানে পেলাম। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টা, 20টা উপসর্গ, আমরা এখানে 20টা পেলাম। এগুলো একটা স্ক্রিনশট করে রেখে দিন, কপিতে নোট ডাউন করবেন। ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন, মনে রাখার চেষ্টা করবেন, মনে থেকে যাবে। ক্লিয়ার? এবার আমরা চলবো বিদেশি উপসর্গ। তো বিদেশি উপসর্গের মধ্যে কী কী রয়েছে দেখুন। ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গ কয়টা, 10টা। ফার্সি উপসর্গ কয়টা, 10টা। কী? নিম, ফি, বে, দর, কার, বদ, না, কম, বর, ব। ঠিক আছে, নেমফি, বেদর, কার, বদনা, কম ভরবে। ঠিক আছে, এখানে একটা ট্রিক আপনারা লক্ষ্য করতে পারেন যে নিমফি বেদর একজন ব্যক্তির নাম, তো সে কী করছে, বদনা ভরছে, সবার বদনা ভরছে, কিন্তু তাকে বলা হচ্ছে তুমি একজনের বদনা কম ভরো। ঠিক আছে ভাই, তো নেমফি বেদর কার বদনা কম ভরবে। ঠিক আছে, তো এখানে বেটাকে আমরা ব করে দিলাম। ঠিক আছে, একটু মনে রাখবেন যে নিমফি বেদর কার বদনা কম ভরব। ঠিক আছে, এটা ট্রিক। তো এই ট্রিকটা মাথায় রাখলে আপনার ফার্সি উপসর্গের 10টা হয়ে গেল। আরবি উপসর্গ হচ্ছে 6টা। প্রধানত কী? আম, খাস, লা, বাজে, গর, খয়ের।
এবার প্রশ্ন আসতে পারে যে আম একটা উপসর্গ, এটা কী ধরনের উপসর্গ? খাস, খাস একটা উপসর্গ, কী ধরনের উপসর্গ? এটা আরবি উপসর্গ বা বিদেশি উপসর্গ। যদি আপনার প্রশ্নে থাকে এটা বিদেশি, তখন বিদেশি দেবেন। আর যদি অপশনে যদি ক্লিয়ার লিখে দেয় যে খাস এটা কী ধরনের উপসর্গ, ফার্সি, আরবি, ইংরেজি না উর্দু, তখন হবে আরবি। আর প্রশ্ন যদি দেওয়া থাকে যে খাস এটা কী ধরনের উপসর্গ, যদি অপশনে থাকে বাংলা, খাঁটি বাংলা, তৎসম, বিদেশি না কোনোটি নয়, তাহলে এটা হবে কি? এটা হবে বিদেশি উপসর্গ। ঠিক আছে, ক্লিয়ার? এবার ইংরেজি উপসর্গ যে চারটা কী কী দেখি। হেড, আমরা বলি না হেডমাস্টার, হেডটা কিন্তু ইংরেজি শব্দ। সাপ, বাবু সাপ, ঠিক আছে, বা সাব ইন্সপেক্টর, এগুলো ইংরেজি উপসর্গ। হাফ, হাফ মানে কি? অর্ধেক। তো আমরা বলি না হাফ প্লেট চিকেন দিয়ে দাও, হাফ প্লেট মোমো দিয়ে দাও, হাফ প্লেট বিরিয়ানি দিয়ে দাও, আজকে হাফ সেঞ্চুরি করে নিল। এই যে হাফ, এটা ইংরেজি। ফুল, বাই ফুল শট, ফুল শট, আজ আমি ফুল মার্কস করব, ঠিক আছে। এই যে ফুল, ফুলটা হচ্ছে ইংরেজি। তো এই হেড, সাব, হাফ, ফুল, এটা হচ্ছে ইংরেজি উপসর্গ। আর উর্দু উপসর্গ বা হিন্দি উপসর্গ আছে মাত্র একটা, যেটা বলা হয় হর, ঠিক আছে। হর রোজ, হর রোজ আমি কাজটি করব, এই যে হর, ওটা হচ্ছে হিন্দি উপসর্গ কিংবা উর্দু উপসর্গ। যদি পরীক্ষায় হিন্দি বা উর্দু একসঙ্গে কিন্তু অপশন থাকবে না। যদি অপশনে উর্দু থাকে তো উর্দু দেবেন, আর যদি হিন্দি থাকে তাহলে হিন্দি দেবেন। অপশনে কিন্তু দুটো একসঙ্গে কিন্তু কখনোই দেবে না। যদি উর্দু দেয় তাহলে হিন্দি দেবে না, আর যদি হিন্দি দেয় তাহলে উর্দু দেবে না। ক্লিয়ার? আচ্ছা, এইগুলো আমাদের বিদেশি উপসর্গ। এবার আমরা যে আগে যেটা বলেছিলাম একটা সমস্যা আপনাদের, যে আ, সু, পিনি, এই চারটি উপসর্গ হলো খাঁটি বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ। সংস্কৃত মানে তৎসম উপসর্গ আর কি। অর্থাৎ এই চারটি উপসর্গ খাঁটি বাংলাতেও আছে, আবার সংস্কৃতেও আছে। তো এবার আমরা চিনব কী করে যে কোনটা মানে কোন শব্দটা যদি শব্দে ব্যবহৃত হয়। এমনি জেনারেলি আশু বিনি যদি আসে যে বি উপসর্গটা কী ধরনের উপসর্গ, আমরা বলবো উপরের দুটাই, অর্থাৎ বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ। আর যদি বি দিয়ে একটা শব্দ বা নি দিয়ে, যেমন নির্দয়, যদি বলে নির্দয়, নির্দয়টা কোন উপসর্গ? এটা কিন্তু দুটো হবে না, এটা যে কোনো একটা হবে। তার ট্রিক 1 নম্বর বলেছি যে আপনারা শব্দ দেখে তৎসম শব্দটা বের করার উপায়টা আপনারা জানবেন। আর নতুবা দেখুন বাংলা ব্যাকরণ বইতে আমরা পেয়েছি কি আশু বিনি দিয়ে টোটাল বাংলায় উদাহরণ দেওয়া আছে 21টা। আশু বিনি দিয়ে বাংলা উপসর্গে গঠিত আশু বিনি ব্যবহার করে বাংলা এই উপসর্গ যুক্ত বাংলা শব্দ দেওয়া আছে 21টা। আর আশু বিনি দিয়ে সংস্কৃত উদাহরণ দেওয়া আছে 49টা। ক্লিয়ার? আশু বিনি এইগুলো উপসর্গ প্লাস করে বাংলা খাঁটি বাংলা উপসর্গ দিয়ে টোটাল 21টা শব্দ আছে, আর সংস্কৃত দিয়ে কয়টা আছে? 49টা দিয়ে। তো আমরা যদি আশু বিনি দিয়ে যে 21টা শব্দ যদি আমরা জেনে যাই যে কোন 21টা শব্দ বাংলা উপসর্গ যদি আমরা জানি, তাহলে এর বাদবাকি যত শব্দ হবে আশু বিনি দিয়ে সবগুলা কিন্তু সংস্কৃত বা তৎসম হবে। ক্লিয়ার? আমি আবার বলছি, আশু বিনি দিয়ে আমাদের বাংলা আছে 21টা শব্দ আশু বিনি দিয়ে। তো এই আশু বিনি দিয়ে যদি আমরা 21টা বাংলা উদাহরণগুলো যদি আমরা শিখে নেই বা জেনে যাই যে এই 21টা হচ্ছে বাংলা উপসর্গ, ঠিক আছে। আর 21টা যদি আমি শব্দ পরীক্ষার হলে এমন একটা শব্দ পেলাম যে শব্দটা যদি আমার 21টার মধ্যে থাকে তখন সেটা খাঁটি বাংলা উপসর্গ, আর যদি 21টার মধ্যে থাকে না, 21টার যদি বাইরে থাকে, তাহলে সেটা হবে সংস্কৃত উপসর্গ। যেটা কম এটা আমরা শিখি, 49টা কেন শিখবো? যেটা কম এটা আমরা জেনে যাই, তাই তো। এবার আমি 21টা আপনার দেখাতে চলেছি, আপনারা একটু দেখুন। বাংলায় সু উপসর্গ যুগে গঠিত কয়েকটা শব্দ। বাংলায় যে আশু বিনি 4টা রয়েছে, তো প্রথম আমরা সু দিয়ে দেখে নেব। সু দিয়ে কয়েকটা শব্দ, একটা গল্প আপনাদের স্টোরি বলি। সুমনা এবং সুমন দুজন, আমরা কি বলবো, বলতে পারি একটা সিনেমার নায়ক এবং নায়িকা, ঠিক আছে। সুমন এবং সুমনা একজন নায়ক এবং নায়িকা। তো ডায়লগটা হচ্ছে এই ধরনের, সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। ঠিক আছে, ডায়লগটা এই ধরনের দেখুন। সুমনা একজন হিরোইন বা আমরা কি বলতে পারি নায়িকা, আবার হিরোকে সুমন। তো নায়িকা কি করছে দেখুন, সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো।
ঠিক আছে, এই লাইনটা যদি একটু যদি মাথায় রাখুন তাহলে কিন্তু সু দিয়ে আমরা বাংলায় সু দিয়ে কী কী রয়েছে আমরা দেখি। এখানে দেখুন আমরা কী পেলাম, সুনজর, সুখবর, সুদিন, সুকাজ, সুনাম। এই যে পাঁচটা, এই পাঁচটা হচ্ছে আমাদের বাংলা সু দিয়ে উপসর্গ। এই পাঁচটা ছাড়া যদি সু দিয়ে অন্য কিছু থাকে, যেমন কি থাকতে পারে, সুকলা, ধরে নিন সুকলা, এই সুকলা আমার এর মধ্যে আছে, পাঁচটার মধ্যে আছে না, তার মানে এটা খাঁটি বাংলা নয়, এটা হচ্ছে সংস্কৃত, সুকলাটা হচ্ছে সংস্কৃত। ঠিক আছে, বোঝা গেল। এবার নি দিয়ে যদি আমরা দেখি, তো নি দিয়ে গঠিত কয়েকটা শব্দ, নির্দয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে নিকুজ হলো। এখানে দেখুন, এখানে নি উপসর্গে কয়েকটা শব্দ রয়েছে, একটা হচ্ছে নিদয়, একটা হচ্ছে নীলাজ, নিরেট, নিখুঁত, নিভাজ এবং নিখুঁজ। এখানে রয়েছে টোটাল 6টা শব্দ। এই নি দিয়ে এই 6টা শব্দ যদি আপনারা পান তাহলে এটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। আর এই 6টার বাহিরে যদি আপনারা নি দিয়ে কোনো শব্দ পান তাহলে সেটা হবে সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ। ক্লিয়ার? নি দিয়ে কিন্তু বাংলাতেও হয় আবার সংস্কৃতেও হয়। যদি এই 6টা শব্দ পান, নিদয়, নীলাজ, নিরেট, নিখুঁত, নিভাজ এবং নিখুঁজ, এই 6টা যদি আপনারা পান তাহলে এটা হলো এই 6টা হবে কি বাংলা উপসর্গ। আর এই 6টার বাহিরে যদি কোনো শব্দ আপনারা পান, যে কোনো শব্দ, এই 6টা ছাড়া যে কোনো শব্দ, ঠিক আছে, যে নিলাম, নিলাম হয়ে গেল, নিলাম, তো নিলাম, নিলাম তো আমার এখানে নাই, নিলাম কি এখানে আছে না, তার মানে এটা সংস্কৃত উপসর্গ, বাংলা নাই মানে এটা সংস্কৃত। ক্লিয়ার? এবার আমরা দেখব, আমরা কি দেখলাম, সু দেখলাম, নি দেখলাম এবং আই এবং বি দিয়ে কয়েকটা শব্দ, বিবুই, আকাড়া, আচালা, আছাকা এবং আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে আখাটা ও আগাছা নিয়ে বিনামা হয়ে বিপদে হাঁটা দিল। এখানে দেখুন, বিভুই, আকাড়া, আচালা, আছাকা, আধোয়া, আলুনি, তারপর আখাটা, আগাছা, বিনামা, বিপদ, এইগুলো হচ্ছে কি এই বাংলা উপসর্গ গঠিত শব্দ। ঠিক আছে, আদি এবং বি দিয়ে। তো এর বাইরে যদি আমরা কোনো শব্দ পাই সেগুলো হয়ে যাবে আমাদের কি সংস্কৃত উপসর্গ। আর এই কয়েকটার মধ্যে যদি আমরা পাই তখন সেগুলো হয়ে গেল কি আমাদের সংস্কৃত বাংলা উপসর্গ যদি এর মধ্যে পাই। আর এর মধ্যে টোটাল আমরা এখানে কতটা শব্দ আলোচনা করলাম, এই যে এখানে কয়েকটা শব্দ আপনাদের দেখালাম আর এখানে কয়েকটা শব্দ দেখালাম, এখানে টোটাল আমরা 21টা শব্দ আপনাদের দেখিয়েছি। তো 21টা শব্দ যদি থাকে তখন আপনারা বলবেন এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। আর যদি 21টার যদি বাহিরে কোনো শব্দ থাকে আশু বিনি দিয়ে, তখন সেগুলো ডাইরেক্ট আপনারা বলে দেবেন এগুলো হচ্ছে কি সংস্কৃত উপসর্গ। ক্লিয়ার? আশু বিনি নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার দেখুন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আগমন শব্দের আ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? আগমন শব্দের আ, তো প্রথমে আমরা কি করলাম, এখানে আগমনটা লিখে নিলাম। অনেকেই এটা আনসার করবে আশা, অপশনে থাকবে কিন্তু আশা। তো আগমন শব্দের অর্থ হচ্ছে আশা, কিন্তু প্রশ্নে কিন্তু আপনাকে আগমন শব্দের অর্থ জিজ্ঞাসা করে না ভাই, বলেছে যে আগমন শব্দের আ উপসর্গটা কোন অর্থে প্রকাশ পেয়েছে আ। তো এবার আমরা কি করব, আটাকে কিন্তু সেপারেট করে দেব। তো গমন, গমন মানে কি, গমন মানে হচ্ছে যাওয়া, গমন মানে কি হচ্ছে যাওয়া, গমন মানে যাচ্ছি। আর এবার আ যদি প্লাস করি তাহলে আগমন, আগমন মানে কি আসা, মানে আসলাম, এদিকে আমরা যাচ্ছি ওইদিকে কি করছি আসছি। ক্লিয়ার? বুঝবেন? প্রথমে কি করলাম, আগমনের আটা অর্থাৎ যে উপসর্গটা আছে উপসর্গটাকে আমরা কি করলাম আলাদা করলাম। তারপর এখানে কী ছিল গমন, তো গমন মানে কি, এখানে গমন মানে কি যাওয়া, আমরা যাচ্ছি। আর আগমন মানে কি আসা, মানে আসলাম। তো এখানে কোন সম্পর্ক হচ্ছে, আসা যাওয়া, তো আসা যাওয়া মানে কি বিপরীত অর্থ প্রকাশ করছে। ক্লিয়ার? তো কারেক্ট আনসার, এটার কারেক্ট আনসার হবে যে আগমন শব্দের আ উপসর্গটা কি করছে, বিপরীত অর্থ প্রকাশ করছে, বিপরীত অর্থ প্রকাশ করছে। এবার যদি বলি বৃষ্টি, অনাবৃষ্টি, এবার যদি আমি বলি এখানে কি বলবো, এবার যদি আমি বলি এখানে অনাবৃষ্টি, তো অনাটাকে যদি আমি আলাদা করি তাহলে বৃষ্টি, বৃষ্টি মানে হচ্ছে কি মেঘ, বৃষ্টি মানে মেঘ। আর অনা মানে কি নাই মেঘ,
নাই মেঘ। বৃষ্টি মানে কি বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি, আর অনাবৃষ্টি মানে বৃষ্টি নাই। তার মানে এখানে অভাব অর্থে অভাব, অভাব বা নাই অর্থে, নাই বা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে অনা শব্দটি। ক্লিয়ার? এটা কিন্তু মুখস্থ করার ব্যাপার নয়, এগুলো হচ্ছে কমন সেন্সের ব্যাপার। আপনি উপস্থিত বুদ্ধি করে এগুলো বের করতে হবে। কারণ পরীক্ষায় যে আমি যে এখানে আগমন আর অনাবৃষ্টি দিচ্ছি, পরীক্ষায় যে দুইটা শব্দ আসবে তার কোনো মানে নেই ভাই। পরীক্ষায় কোন শব্দ আসবে আমি জানি না, আপনিও জানেন না। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আপনি যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে সলভ করতে পারবেন। বুঝা গেল? তো এখানে অনাবৃষ্টিটা হচ্ছে কি, অনাবৃষ্টির অনাটাকে যদি সেপারেট করি, তো বৃষ্টি মানে কি বৃষ্টি হবে বা বৃষ্টি আমরা বুঝাতে পারছি বৃষ্টি, আর অনাবৃষ্টি মানে কি বৃষ্টি নাই। তো তার মানে এখানে অনা শব্দটা নাই বা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? তো এবার আমরা কয়েকটি এমসিকিউ দেখব, আশা করি কনসেপ্ট আপনারা বুঝলেন। তো এই যে খাঁটি বাংলা উপসর্গ কোনগুলি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি এই জিনিসগুলো আপনারা একটু খুব ভালো করে কপিতে নোট ডাউন করে রাখবেন। বাংলা উপসর্গ 21টা। কী কী বাংলা উপসর্গ? সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। কোনগুলা সংস্কৃত উপসর্গ এইগুলো একটু দেখে রাখবেন। আর বিদেশি উপসর্গগুলো কী কী এইগুলো একটু আপনারা একটু দেখে রাখবেন, বা যদি মনে রাখতে না পারেন তাহলে মুখস্থ করে নেবেন, কিছু করার নাই ভাই, দুঃখিত। ঠিক আছে? তো এগুলো যদি আপনারা জানা থাকে তাহলে অবশ্যই আপনারা মোটামুটি। আর আশু বিনি যে কনসেপ্ট, যে মানে একটা জটিলতা ছিল, এটা দুটার মধ্যেও আছে, কিন্তু শব্দজনিত গঠন কারণে কোনটা হবে এটা আমরা এবার দেখিয়ে দিলাম। তো এবার কয়েকটা এমসিকিউ জাস্ট দেখব, খুব কম সময়, ভেরি ইজি কোয়েশনগুলো। উপসর্গ কি শব্দের শেষে যুক্ত হয় না, মাঝে যুক্ত হয় না, অর্থ পরিবর্তন করে না বলেছে, অর্থ পরিবর্তন করে কিন্তু। তো এটা কারেক্ট অ্যান্সার হবে, উপসর্গ হচ্ছে শব্দের আগে যুক্ত হয়। ভেরি সিম্পল। নিচের কোনটি বাংলা উপসর্গের উদাহরণ? বাংলা প্র, ত, ই, কদ। তো এবার কারেক্ট অ্যান্সার কদ হবে। কেন কদ হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাংলা উপসর্গের মধ্যে যাই, এখানে দেখুন কদ আছে, কোথায় আছে? এই দেখুন কদ আছে। ঠিক আছে? তো এই ধরনের যে কোনো একটা দিয়ে দিতে পারে, আমি শুধুমাত্র কদ দিয়েছি আপনাদেরকে মানে বোঝানোর জন্য, যাতে করে বুঝতে পারেন যে কী ধরনের প্রশ্ন আসে। পরীক্ষা কিন্তু কদ না দিয়ে যে কোনো রাম দিয়ে দেবে, বি দিয়ে দেবে, ভর দিয়ে দেবে, পাতি দিয়ে দেবে, সু দিয়ে দেবে, হাড় দিয়ে দেবে, যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারে। সুতরাং একটু মাথায় রাখুন। ঠিক আছে? এবার কারেক্ট অ্যান্সার হবে কদ। কদটা হচ্ছে বাংলা উপসর্গ। ঠিক আছে? বাংলা উপসর্গ। আর যদি বলি তৎসম উপসর্গ কোনটা বা সংস্কৃত উপসর্গ, এটা হচ্ছে প্র, পরা, অপ, অপি, এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। ঠিক আছে? উপসর্গযুক্ত শব্দ কোনটি? প্রকাশে কি সবাই প্রথমে অপ আছে? না। সুবিধায় কি অপ আছে? না। উৎসবে কি অপ আছে? না। কিন্তু অপমানে অপ আছে, সুতরাং অপমান কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সু উপসর্গটা সাধারণত কি অর্থ প্রকাশ করে? সু যেটা উপসর্গ, এটা কোন অর্থ প্রকাশ করে? অভাব, শুভ বা আলো, বিপরীত বা অতিরিক্ত। যদি বলি সুনাম বলতে একজন ব্যক্তির ভালো দিকটা বোঝায় না খারাপ দিকটা বোঝায়? বলুন ভাই। সুনাম, এখানে তো সু ব্যবহৃত হয়েছে, তো এই ব্যক্তিটার নাম আছে, কী ধরনের নাম আছে? সুনাম না বদনাম? ভালো নাম না খারাপ নাম? তার কিন্তু সুনাম বলতে তার অনেক ভালো নাম রয়েছে এই দুনিয়াতে। তার মানে এখানে সুনাম বলতে এখানে ভালো বা শুভ হবে কারেক্ট আনসার। তারপর দেখছি নিচের কোন শব্দে উপসর্গ নাই? উদ্ভবে কিন্তু উদ আছে উপসর্গ। নিবাসে কিন্তু নি উপসর্গ আছে। প্রস্তুতে প্র উপসর্গ আছে, কিন্তু ফুলে কোনো উপসর্গ, অর্থাৎ ফু বলে কোনো উপসর্গ আমার কাছে নাই, আমাদের কাছে নাই। সুতরাং কারেক্ট আনসার হবে ফুল। বি উপসর্গ যুগে কোন শব্দ গঠিত? বি। এখানে সংসার, অনুভব, উপকার এগুলাতে বি নাই, কিন্তু বিশ্বাসে বি আছে, সুতরাং বি হবে কারেক্ট আনসার। অনু উপসর্গের অর্থ কি? পিছনে না অনুসরণ, বিপরীত, অভাব না উপরে? তো এটা কারেক্ট আনসার হবে পিছনে বা অনুসরণ। ঠিক আছে? তো কোয়েশ্চেন নম্বর 8 এখানে দেখতে পাচ্ছেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে এটা আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ঠিক আছে? এটা আপনার জন্য রাখলাম। অর্থাৎ উপসর্গযুক্ত নিচের কোন শব্দ? পরিচয়, প্রচার, উপলব্ধি, নির্ভর। তো এটা কারেক্ট আনসার কী হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং পরবর্তীতে আমরা অন্য একটা ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর উপসর্গ নিয়ে যদি আর কোনো প্রশ্ন আপনাদের জানা থাকে বা জানার জন্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।